সুপ্রিয় শিক্ষার্থী, আমি আমার এই চ্যানেলে এখন থেকে একাডেমিক যে শিক্ষাগুলো বিভিন্ন ক্লাসের অধ্যায় ভিত্তিক ধীরে ধীরে আমরা পুরো বইটাই শেষ করব। যারা রেগুলার আমার ক্লাসগুলো দেখবে ইনশাল্লাহ সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বর্ণনা এবং সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। শুরু করছি আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ে। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট। আসলে আমরা সেটটা নতুন একটা কথা মনে হলেও আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসে সেটে সেটে চলি। যেমন আমরা যখন স্কুলে যাই তখন স্কুল সেট, তাই না? ড্রেস একটা স্কুল সেট না পরে যেতে পারবো না। এখানে যে সেটের একটা উৎপত্তি হলো, তারপরে কি আমরা চিন্তা করি আমি অমুক ক্লাস 7-এর সকল বইয়ের একটা সেট আমার দরকার। এই যে সেট শুরু হয়ে গেছে, বিভিন্ন রং পেন্সিলের একটা সেট আমার দরকার। তার মানে সেটটা আমাদের বাস্তব জীবনে অতপ্রতভাবে জড়িত, কিন্তু আমরা এগুলো মনোযোগ দিয়ে কখনো ভাবি না, চিন্তা করি না। তাই গণিত নিয়ে সবসময় চিন্তা করতে হবে, মজা নিতে হবে, তাহলে বিষয়টা অতি সহজেই সবার বোধগম্য হবে। অতএব তোমরা গণিত যখন করবা মজা করে করবা, আনন্দ নিয়ে করবা। আনন্দ নিয়ে যখন কোনো গণিত বা অঙ্কগুলো করা হবে, বাস্তব জীবনের সাথে মিলিয়ে যারা করতে পারবে তাদের জন্য খুবই সহজ হয়ে দাঁড়াবে। আমরা এই সেট অধ্যায়ে কি কি ধারণা পাবো তার একটা সংক্ষিপ্ত আমাদের বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। সেটের একটা ধারণা পাবো আমরা। তারপরে সেটের প্রকারভেদ কয়টি আছে সেটা আমরা জানতে পারবো এবং সেগুলো সংজ্ঞা আমরা একটা একটা শিখবো। সেটের অপারেশন গুলো জানবো, সেটগুলো কখন সংযোগ হচ্ছে, কখন ছেদ হচ্ছে, কখন পূরক সেট হচ্ছে, কখন বাদ সেট হচ্ছে, কখন সার্বিক সেট হচ্ছে, এই বিষয়গুলো এই আলোচনার মধ্যে পাবো। ভেনচিত্র, এই সেটগুলো আমরা অঙ্কের মাধ্যমে করতে পারি, আবার এরকম চিত্র অঙ্কন করে করব, যেটা বিজ্ঞানী চিত্র মাধ্যমে এটা আমরা প্রকাশ করব। তারপরে সেটের যে আরো একটা অপারেশন আছে সেটা হলো কার্তেশীয় গুণজ। সেটের মধ্যে যে বিভিন্ন প্রকার সম্পর্ক তৈরি করা যায় সেটা শিখবো। সেটের প্রয়োগ কোথায় কোথায় প্রয়োগ করা এটাও শিখবো। আচ্ছা, এখন আমরা কল্পনা করি তো মৌমাছি আর পিঁপড়া দুটা প্রাণী নিয়ে আমরা কল্পনা করছি, ঠিক আছে? কি কল্পনা করছি? যে মৌমাছির কি কি আছে, পিঁপড়ার কি কি আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটা মাথায় চিন্তা করে নেই। চিন্তা করব না, বই আমাদের বলেই দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মৌমাছি আর পিঁপড়ার মধ্যে আমরা মিল খুঁজে পেয়েছি এই কয়েকটা। তোমরা আরো চেষ্টা করবে নতুন কিছু মিল পাওয়া যায় কিনা। কি মিল পাওয়া গেছে? মৌমাছির 6টা পা আছে, পিঁপড়ারও 6টা পা আছে। এই যে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, আর একটা বৃত্ত দেখতে পাচ্ছি, এই দুই বৃত্ত দুইটি প্রাণীর জন্য, ঠিক আছে? একটা মৌমাছির জন্য, একটা পিঁপড়ার জন্য। কিন্তু মাঝখানে একটা অংশ দুইটার জন্যই প্রয়োগ আছে দেখতে পাচ্ছি না, যেটা মৌমাছি এবং পিঁপড়া দুটোর জন্যই কার্যকরী। তাহলে এটার অর্থটা হচ্ছে এই জায়গাটুকু দুইটি প্রাণীর যে মিলগুলো আছে, মিলগুলো এই ঘরে লিখবো। আর পিঁপড়ার যেগুলো মৌমাছির সাথে মিল নাই সেগুলো লিখবো এখানে। আর মৌমাছির যেগুলো পিঁপড়ার সাথে মিল নাই সেটা লিখবো এই মিল জায়গার বাইরে লিখবো। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা দেখি মৌমাছি এবং পিঁপড়ার পা আছে 6টা, একটা মিল পেয়েছি। আবার এই প্রাণীগুলোর মধ্যে আমরা লক্ষ্য করছি পিঁপড়া যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যায় তখন একা যায় না, সে তার দল নিয়ে যায়। আর মৌমাছিও তাই, একবারে দল বেঁধে একটা মৌচাক গঠন করে আবার যখন উড়ে যায় দল বেঁধে যায়, তাই না? তাহলে এদের মধ্যে মিল পেলাম আমরা, দলে এরা বসবাস করে থাকে। আবার এই মৌমাছি এবং পিঁপড়ার মধ্যে দেখা যায় এদের পুরুষগুলোর চেয়ে নারী দ্বারা এরা নিয়ন্ত্রিত। তার মানে রানী দ্বারা নিয়ন্ত্রিত এরা। তাহলে আমরা দেখতে পেলাম 3টা মিল পেয়েছি। অমিল কি কি? মৌমাছির মধ্যে অমিল পেয়েছি আমরা, দেখি মৌমাছি উড়তে পারে, পিঁপড়া হেঁটে হেঁটে চলে, উঠতে পারে না। যদিও কথা আছে পিপিলিকা পাখা গজায় মরিবার তোরে, সেটা আলাদা কথা, কিন্তু বাস্তবে যেটা হয় এটাই আমরা লিখবো। আবার মৌমাছি কি করে? মধু আহরণ করে, যেটা মানুষ আমরা খেতে পারি। পিঁপড়া যেটা হয় সে শিকারী প্রাণী, কোনো প্রাণী শিকার করে নিয়ে আসে যেটা মানুষ আর খায় না, এটা অমিল, তাই না? আবার মৌমাছি করে খোলা একটা জায়গায় তারা মৌচাকের একটা বেঁধে তারা বসবাস করে, খোলা জায়গায় তারা বসবাস করতে অভ্যস্ত। তাহলে লিখবো আমরা মৌমাছি খোলা জায়গায় বাসা বাঁধে। কিন্তু পিঁপড়া তা করে না, পিঁপড়া একটা গোপন জায়গায় যায় বাসা বাঁধতে থাকে। তাহলে দেখো গর্তে বসবাস করে, তাই না? তাহলে আমরা এখানে একটা মিল পেলাম। এই মিলটা আমরা অন্য প্রাণীর ক্ষেত্রেও কিন্তু দিতে পারি। আমরা কল্পনা করবো আরেকটা জিনিসের সাথে। যেমন আমরা কল্পনা করতে পারি আমি আমার এই ঘরের সাথে ওই ঘরের পার্থক্য কি, কি কি মিল আছে এই ঘরের সাথে সেটা বলতে পারবো, তাই না? এরকম আমরা আরেকটা উদাহরণ দেব। এই যে আমরা কিন্তু নতুন আরেকটা উদাহরণ দিতে পারি কি, আগে মৌমাছি পিঁপড়ার জায়গায় যদি আমরা কল্পনা করতে পারি একই রকম মোটামুটি অনেক প্রাণী নিয়ে আমরা কল্পনা করতে পারি। যেমন আমি যেটা কল্পনা করেছি, গরু আর হাতির মধ্যে আমাদের কি দেখে দেয়? মিলগুলো আমরা পাই, এর 4টা পা আছে, হাতিরও 4টা পা আছে।
গরুর লেজ আছে, হাতির লেজ আছে, তাই না? এতে খাদ্য অভ্যাস কি? গরুর যে খাবারগুলো মোটামুটি খায় ওরকম মিল আছে, তাহলে ওটা লিখে খাদ্য অভ্যাস এক হয়। আরেকটা কি লিখতে পারি? দুটি কিন্তু পোষ্য, মানে হাতিও মানুষের কাছে পোষ্য হয়ে যায়, গরুও মানুষের পোষ্য হয়ে যায়, তাই না? তাহলে এই মোটামুটি এই কটা আরো পাওয়া যাবে। আমরা ছোট কয়েকটা নিয়ে দেখতেছি। গরু আমাদের দুধ দেয়, তার শিং আছে। হাতির কিন্তু শিং নাই, গরু বড় বড় দাঁত বের করে, তাই না? বড় বড় দাঁত বের করে। আর কি আছে? লম্বা একটা সুর আছে। এই যে পার্থক্যগুলো পেলাম, ঠিক আছে না? এভাবে তোমরা আরো দুটি পাশাপাশি জিনিস নিয়ে কল্পনা করো, তা দেখবে এই ভেন চিত্রের মাধ্যমে অমিলগুলো এখানে লিখবে, দুই পাশে অমিলগুলো দুই প্রাণীর, মাঝখানে গুলো মিল দিতে পারি আমরা, ঠিক আছে? এখন আমরা আমাদের বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দেখব কি কি লেখা আছে। লেখা আছে এখানে প্রাত্যহিক জীবনে সেটের আরো কিছু উদাহরণ। যেমন তোমাদের এই বইটা যে আছে, অষ্টম শ্রেণীর বাংলা বই, ইংরেজি বই, গণিত বই, তাই না? বিভিন্ন প্রকার বই আছে। এই বইগুলোর কি একটা, আমরা যদি একটা একটাকে রাখি, এটা একটা সেট হয়ে গেল, তাই কিনা বলো? আচ্ছা, আর এটা কি? আমি যখন কোনো রং পেন্সিলের একটা বক্স নিব, তার ভিতরে কি পাবো? লাল, কালো, বেগুনি, সবুজ, বিভিন্ন কালারের রং পেন্সিল গুলো পাবো। এই যে রং পেন্সিলের একটা সেট হয়ে গেল, ঠিক আছে না? আবার আমরা যারা ক্রিকেট খেলি, ফুটবল খেলি, তাদের কি দেখা যায়? তার একটা ড্রেস আপ আছে, তার জুতা আছে, তার গ্লোভস আছে, তার ব্যাট আছে, তাই না? বল আছে। এই যে এগুলো ক্রিকেট খেলার সরঞ্জাম নিয়ে একটা আমরা সেট বানাতে পারি। আবার ফুটবল খেলার ক্ষেত্রেও তাই। কিন্তু ফুটবল খেলার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? ফুটবল জার্সি, প্লেয়ার, বুট, এগুলো নিয়ে একটা আমরা সরঞ্জামগুলো দিয়ে ফুটবলের একটা সেট বানাতে, ফুটবল খেলার সরঞ্জামের একটা সেট বানাতে পারি। এভাবে এই সেটগুলো কেন বানানো হয়? একটা সেটের ধারণা থাকলে তাহলে আমরা বলতে পারবো যে এই জিনিসগুলো দিয়ে একটা সেট পূর্ণতা পায়। যদি আমি সঠিকভাবে না জানি, তাহলে আমরা পূর্ণতা কথাগুলো বলতে পারবো না, দেখা যাবে দুটো একটা বলে বাকিগুলো বলতে পারছি না, ঠিক আছে? তাহলে আমরা এই কারণেই সেটটা শিখবো। এখন আমরা 3 নম্বর পেজে কি আছে সেটা দেখি। হ্যাঁ, এখন মোটামুটি আমরা সেটের একটা ধারণা পেয়েছি তো, তাই না? এই সেটের প্রাথমিক যে ধারণা দিয়েছিল, সংজ্ঞাটা দিয়েছিল, তিনি হলো জর্জ কান্টর। তিনি কি সংজ্ঞা দিয়েছিলেন? সেই সংজ্ঞাটা আমরা আগের বইগুলিতে সুন্দর দেখেছি, এখানেও আছে যে সুনির্ধারিত সংগ্রহ। সুনির্ধারিত সংগ্রহ না হলে সেট হয় না। তাহলে সংজ্ঞাটা এরকম যে বাস্তব জীবনে আমরা ওটা একটু লিখে নিতে পারি। তাহলে আমরা এখন সেটের সংজ্ঞাটা সুন্দর করে শিখে নিই। সেটের সংজ্ঞাটা বইয়ে যেটা আছে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটের সংজ্ঞাটা বইয়ে দেওয়া আছে, বাস্তব বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। কিন্তু এর চেয়ে সুন্দর একটা সংজ্ঞা আমরা দিতে পারি যে সেটের সংজ্ঞা কি? বাস্তব জগৎ এবং কল্পনা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। আচ্ছা, বাস্তব জগৎ আর কল্পনা জগৎ, দুটো জগতের কথা বলছি। বাস্তব জগৎ কি? এই মুহূর্তে আমরা যারা স্টুডেন্ট এখানে বসে আছি, ক্লাস 9-এর নবম শ্রেণীর, তাদের একটা সেট, তাই না? আবার কল্পনা জগতের কি? আমি যদি এখন বসে চিন্তা করি, আজকে সকালে উঠে আমি যাব কোথায়? যাব খেলার মাঠে, যাব ফুলের বাগানে, যাব কৃষি ক্ষেত্রে, তাই না? তারপরে যাবে অফিসে। এই যে আমার কল্পনা জগতের সেট হচ্ছে আমি আজকে কোথায় কোথায় যাব, এই জিনিসগুলো আমি সুন্দর করে সেট করে নিলাম। আচ্ছা, আমি কল্পনা করে নিলাম এখানে সেখানে অমুক জায়গায় তমুক জায়গায় যাব, কিন্তু গেলাম না, তাহলে কিন্তু আমার সংগ্রহটা সুনির্ধারিত হলো না। এটা একটা কি বলবো, কাল্পনিক, বেশি কাল্পনিক করে ফেলেছি, যেটা সেটের মধ্যে পড়লো না। আমি যেটা চিন্তা করব সেটাই যেন সেটের মধ্যে থাকে, সেটাই যেন ঘটে, এটাই হলো সুনির্ধারিত সংগ্রহ, ঠিক আছে? আমি যেমন বললাম 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর সেট। দেখা যাচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যার মধ্যে আমি একটা বাদ দিয়ে লিখেছি, তাহলে কি এটা আমার সুনির্ধারিত সংগ্রহ হলো? হলো না, কারণ আমি একটা বাদ দিয়েছি। তাহলে বাস্তব জীবন, বাস্তব জগৎ এবং কল্পনা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। সুনির্ধারিতটা বলতে বোঝাচ্ছে যে আমি সংগ্রহ করতে গিয়ে একটাকে ইচ্ছাকৃত বাদ দেবো না, আবার ইচ্ছাকৃত একটা বেশি ঢুকাবো না। যে কথাটি বলা আছে এই কথার মধ্যে রাখবো। যেমন আমি যদি বলি 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলোর সেট, এটা বাস্তব যৌগিক এবং একটা কাউন্টিং নাম্বারের সেট। এই জায়গায় যদি আমি 2, 4, 6, 8, 10, এই 5টা জায়গায় আমি 2, 4, 6, 8 লিখে 10 লিখিনি, তাহলে কি হলো? তাহলে আমার এই সংগ্রহটা 1 থেকে 10-এর মধ্যে যে কথাটা বলা ছিল সেই সংগ্রহটা সঠিক হয়নি। এই অনুরূপ এই কথাটাই আমরা মাথার ভিতরে সেট করে নেব যে আমি বাস্তব জগতে যে ঘটনাগুলো ঘটবে, ঠিক আছে, বাস্তব জগতে যে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলো সঠিক কিনা। যেমন আরেকটা উদাহরণ আমরা দিতে পারি বাস্তব জগতের সেটের কি? বাস্তব জগতের সেটটা হলো এই মুহূর্তে যেগুলো ঘটে যাচ্ছে বা এই মুহূর্তে ঘটতেছে, এগুলো কিন্তু বাস্তব জগৎ। আর কল্পনা জগৎ কি? পরে ঘটবে যেটা, হ্যাঁ,
পরে যেগুলো ঘটবে সেগুলো কল্পনা জগৎ। পরে কল্পনা জগৎটা হচ্ছে আমি চিন্তা করে নিয়েছি, স্বপ্ন দেখে নিয়েছি, সেটা হচ্ছে কল্পনা জগৎ। এই জগতের যে জিনিসগুলো চিন্তা করে আমি সেট তৈরি করেছি, হ্যাঁ, যেমন আজকে আমি চিন্তা করেছি আজকে অনুশীলনীর অঙ্ক করবো 5টা। 1 নম্বর অনুশীলনের অঙ্ক করবো 5টা, বাংলা বইয়ের একটা পাতা মুখস্থ করবো, একটা কবিতা মুখস্থ করবো, এটা সেট করলাম যে আজকে পড়ার সেট আমার। কিন্তু বাস্তবে আমি দিন শেষে যে সেটটা কল্পনা করেছিলাম, এই সেটের মধ্যে সবগুলো যদি সঠিক থাকে তাহলে সুনির্ধারিত সংগ্রহ, যদি একটা আমি না করে থাকি তাহলে সুনির্ধারিত সংগ্রহ নয়। আচ্ছা, উদাহরণ দিলে অনেক কিছু দেওয়া যায়। ঠিক আছে, একটা উদাহরণ আমাদের দিয়েছে এখানে, বইয়ের মধ্যে দিয়েছে যে এক, পুরোটা পড়ে নিচ্ছি আমরা, হ্যাঁ, যে মৃতদের বিদ্যালয়ে 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছিল। গণিত অলিম্পিয়াড তো তোমরা জানো যে গণিত নিয়ে যে মজার যে অঙ্কগুলো যেখানে প্রতিযোগিতা করা হয় সেটাই গণিত অলিম্পিয়াড, যেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাই করা হয়েছে কে কেমন পারে। এই বুদ্ধিমত্তা যাচাইয়ের সময় দেখা গেছে একজন ছাত্র 100-র মধ্যে কেউ 100-র কাছাকাছি পেয়েছে, কেউ 80-র কাছাকাছি পেয়েছে, কেউ 80, 70, কেউ 60-এর ঘরে, কেউ 50-এর ঘরে, তাই না, বিভিন্ন ধরনের পায়। এখন এই ছাত্রদের আমরা, এই 16 জন ছাত্রের আমরা একটা ছক অঙ্কন করলাম, সেই ছকে আমরা সেই নাম্বারগুলো তাদের দিলাম। কি কি দিলাম এখানে দেখতে পাচ্ছি, সাগর পেয়েছে 58, দীপ্তি পেয়েছে 45, কলি পেয়েছে 77, মারুফ পেয়েছে 50। আবার দ্বিতীয় লাইনে আসি, কামাল পেয়েছে 72, অভিজিৎ পেয়েছে 63, ত্রিবিজয় পেয়েছে 74, এন্ড্রু পেয়েছে 76, মিতু পেয়েছে 79, জেবা পেয়েছে 90, চৈতি 81, আকাশ 59, সেলিম 33, রোশন 35, নাহার 78, তাসনিম 80। এখন আমাদের বলা হচ্ছে যে এই সেটের মধ্যে তাহলে আমরা এখন অতি দ্রুত কিন্তু যাচাই করতে পারবো কোন ছেলেগুলো ভালো প্রতিযোগিতার জন্য উপযোগী, আর কারা এখনো তাদেরকে ট্রেন আপ বা প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যাবে, যারা কম নাম্বার পেয়েছে। তাহলে তাদের একটা সেট আমরা তৈরি করে নিলাম, 2টা সেট তৈরি করে নিলাম। একটা কি, 60-এর অধিক নম্বরের সেটকে বইয়ে বলেছে তোমরা এ ধরো, আর 60%-এর নিচে যারা পেয়েছে তাদেরকে তোমরা বি ধরো। তাহলে তাদের আমরা এখন লিখি, 60-এর ঊর্ধ্বে যারা পেয়েছে তাদের নামগুলো আমরা বলি তো কি কি, কে কে। এটা কি 60-এর ঊর্ধ্বে? না। এটা কি ঊর্ধ্বে? না। এটা কি ঊর্ধ্বে? হ্যাঁ, 77 একটা পাইলাম। হ্যাঁ, তারপরে কি, মারুফ 50, এটা হবে না। কামালের 72টা আসবে, ঠিক আছে, 72 আসলো। অভিজিতের 63 আসবে, হ্যাঁ আসবে। তারপরে কি, ত্রিবিজয়ের 74 আসবে, আসবে, হ্যাঁ ঠিক আছে। এন্ডুর 76 আসবে, 76, ঠিক আছে। তারপর 60-এর উপরে যেগুলো, তারপর মিতু 79 আসবে, তাই না। তারপর জেবার 90 আসবে, তারপর চৈতির 81 আসবে, আকাশের 59 আসবে না, 1 নম্বর জন্য বাদ। সিলিমের 33 আসবে না, রোশনের 35 আসবে না, নাহারের 78 আসবে, আর তাসনিমের 80 আসবে। এই যে একটা 60-এর উপরে যারা পেয়েছে তাদের একটা সেট পেয়ে গেছি, এটা হলো প্রতিযোগিতায় ভালো করবে বলে আমরা ধরে নিলাম। আর যারা কম পেয়েছে তাদের গুলো এখন লিখি আমরা, সাগর পেয়েছে 58, তাই না, 45 পেয়েছে দীপ্তি, আবার এখানে 50 পেয়েছে মারুফ। এই ঘরে প্রত্যেকে 60 বাদ। এখানে আসে মিতু পেয়েছে, জবা পেয়েছে, হ্যাঁ, এখানে আসে আকাশ 59, আকাশের 59 এখানে ধরা পড়লো। এখানে সেলিমের 33, আর হলো রোশনের 35। এই যে আমরা পৃথক করলাম। তাহলে এখানে কিন্তু একটা জিনিস আমরা ওই যে বললাম কারা আমাদের এখানে কি রকম বললো এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই দুটো পার্থক্যগুলো আমরা এখানে বইয়ে সুন্দর করে বলতে পারি। কি, 60%-এর অধিক নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা কত দেখা যাচ্ছে, 60%-এর অধিক যারা নাম্বার পেয়েছে তারা কয়জন, 1 2 3 4 5 6 7 8 9 10 জন। আর এরা কয়জন, 1 2 3 4 5 6 জন। তার মানে অর্ধেকের কাছাকাছি বেশি ওরা পেয়েছে, দ্বিগুণের মতো, তাই না। আর 60%-এর কম পেয়েছে মাত্র 6 জন। তাহলে এখান থেকে আমরা কি কি সিদ্ধান্ত দিতে পারি, যে যারা কম পেয়েছে তাদেরকে ট্রেন আপ করে প্রতিযোগীর উপর যারা প্রতিযোগিতা করতে পারবে সেই জায়গায় নিয়ে যেতে পারবো, আর যারা বেশি পেয়েছে তারা আরো একটু ভালো করলে ভালো করতে পারবে। এই জন্য সেটের দরকার আমাদের, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এই ফাঁকা ঘরে এছাড়াও আমরা কি কি বুঝতে পারলাম নিজেরা কিছু মন্তব্য এখানে দিতে পারি, আরো অনেক পার্থক্য দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা এখন সেটের প্রকাশে আসবো। হ্যাঁ, সেটের প্রকাশে আসে আমরা দেখতে পাচ্ছি সেটকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি। আমরা জোড়াই কাজটা দেখবো। আমরা অষ্টম শ্রেণী, এই যে প্রথমে পড়ে এসেছিলাম অষ্টম শ্রেণীর বিষয় সমূহের বইয়ের সেট, তাহলে আমরা কি লিখবো, অষ্টম শ্রেণীর বিষয় বইয়ের সেটগুলির মধ্যে আমরা লিখতে পারি এবার। আচ্ছা, তাহলে এখন আমরা
দেখবো যে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেটগুলো কি কি আছে। আমরা জানি অনেক আর দু একটা বই থাকতে পারে, আমরা লিখলাম বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, ধর্ম, সমাজবিজ্ঞান, তাই না? এই বইগুলো নিয়ে একটা অষ্টম শ্রেণীর বইয়ের একটা সেট করলাম। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে রঙের সেট। রঙের সেটগুলো আমরা লিখি লাল, হলুদ, কমলা, আকাশি, নীল, বেগুনি, সবুজ, এই কয়েকটা মিলে আছে, একটা সেট ধরলাম। ঠিক আছে। 3 নম্বরে বলছে ক্রিকেটের সরঞ্জামের সেট, ফুটবলের সরঞ্জামের সেট, এভাবে অনেক সেট তৈরি করা যায়। আমরা এগুলো কল্পনা করব, তবে বইয়ে যেটা আছে সেটা আমরা শিখি। ক্রিকেটের সরঞ্জামের সেট হচ্ছে বল, ব্যাট, প্যাড, স্ট্যাম্প, আরো কিছু থাকতে পারে। আচ্ছা, এখন সেট লেখার পদ্ধতি আমরা শিখি। সাধারণত সেটগুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বরে বলবো সাধারণত ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দ্বারা সেট প্রকাশ করা হয়, যেমন এ বি সি এক্স ওয়াই ডট 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 ডট, এভাবে ক্যাপিটাল অক্ষর যেগুলো থাকবে সেগুলো দ্বারা প্রকাশ করা হয়। এখন সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে এগুলো সাধারণত যদি ইংরেজি কোনো বর্ণ ব্যবহার করা থাকে তাহলে স্মল লেটারে ব্যবহার করবো। আর যদি নিউমেরিক বা অঙ্কের যে উৎগুলো থাকে সেটা সাধারণত অঙ্কের মতোই থাকবে, সমস্যা নেই। যেমন আমরা লিখছি এখানে সেটের ভিতরে উপাদানগুলো সাধারণত ছোট হাতের বর্ণ, যেমন এ বি সি এক্স ওয়াই জেড 1 2 3 এগুলো লেখা যায়, এত দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আরেকটা যদি শিখি বি সেটের, এখানে দেখতে পাচ্ছি বি সেট সমান এ কমা বি। তাহলে এই উপাদানগুলো দেখে, এগুলো কিন্তু উপাদান, কোন সেটের উপাদান? বি সেটের উপাদান। এই উপাদানগুলো কিন্তু আমরা আগেই বলেছি ছোট হাতের অক্ষর দিয়ে লিখবো, তাই না? ছোট হাতের বর্ণ দিয়ে লিখবো, লিখেছি এ বি। হলে লেখা যায় কি এ হচ্ছে বি এর সদস্য, এই বি ও এই বি এর সদস্য, তাহলে আমরা লিখবো এ বিলংস টু বি, বি বিলংস টু বি। এটাকে দুই ভাবে পড়া যায়, একটা হচ্ছে এ ইজ এলিমেন্ট অফ বি, আবার বি ইজ এলিমেন্টস অফ বি। আবার আর অন্যভাবে বলতে পারি এ বিলংস টু বি, বি বিলংস টু বি। যদি এমন একটা উপাদানের মধ্যে নাই যেটা, সেটা যদি বলি, যেমন সি যদি বলি এর মধ্যে আছে সি, সি কিন্তু নাই, তাহলে আমরা যদি বলি যদি সি বি সেটের উপাদান না হয় সেক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করব? যদি বিলংস টু দিয়ে যে ভিতরে থাকে তাহলে এটা কেটে দিব, দিয়ে বলবো সি উপাদানটা বি এর মধ্যে নেই। এই যে সি ইজ নট বিলংস টু বি, অথবা সি ডাজ নট বিলংস টু বি, বা সি উপাদানটি বি সেটের মধ্যে নাই। তাহলে এখন আরেকটা আছে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লিখতে হবে। আগে আমরা কি করবো? তাহলে আগে একটু লসাগু করে নিয়ে দেখতে পারি আমরা। 210, আচ্ছা 3 দিয়ে দিলে 3 7 21 70, তাই না? 7 দিয়ে দিলে কি পাচ্ছি আমরা? 7 10 70, 2 দিয়ে দিলে 5। আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকেই মৌলিক সংখ্যা। যে উৎপাদকগুলো পেলাম আমরা এখানে 2 5 7 3 এই কয়েকটাই আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের 210 এর কোশ্চেনটা ছিল আমাদের এরকম। এখন এই যে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট নির্ণয় করবো, এর আগে আমরা করবো কি 210 কে আমরা লসাগু করে নেব। 3 দিয়ে দিলাম 70, 7 দিয়ে দিলাম 10, 2 দিয়ে দিলাম 5 দুগুণা 10। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদকগুলো আমরা পেয়েছি এখানে 210 এর প্রত্যেকেই কিন্তু মৌলিক, তাই না? 2 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা আমরা একবার মনে করি, সংখ্যার মধ্যে আমি কিন্তু আলোচনা করেছিলাম, তারপরে একবার রিভিউ করতেছি। ঠিক আছে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আমরা দেখি তো এই সংখ্যাগুলোকে, এই সংখ্যার 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ভাগ দেওয়া যাবে? 3 কে যাবে না। 7 কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 2 কে অনুরূপ, 5 কে অনুরূপ। তাহলে 210 এর মৌলিক উৎপাদক সমূহের সেট হচ্ছে 2 3 5 7। অ্যান্সার হয়ে গেল অতি দ্রুত। ওকে, থ্যাংক ইউ। আমার পরবর্তী ভিডিওটা আপনারা দেখবেন, ফলো করবেন, শেয়ার করবেন এবং প্রত্যেককে ছড়িয়ে দিবেন, এই আশা ব্যক্ত করি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।